নিরাপত্তার স্বার্থে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন থেকে ভিসা প্রদান স্থগিত করা হয়েছে। হাইকমিশনের সামনে হিন্দু উগ্রপন্থীদের বিক্ষোভের পর এমন সিদ্ধান্ত নেওয়া হলো। এদিকে সোমবার দুপুরে কলকাতা ও শিলিগুড়িতে ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছে কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। এ বিষয়ে আরও জানাতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিশ্বনাথ দাস। বিশ্বনাথ দাস, সারাদিন কি ঘটলো আর হাইকমিশন ও ভিসা সেন্টারের নিরাপত্তা বাড়াতে কি কি পদক্ষেপ নিয়েছে ভারত সরকার, সামগ্রিকভাবে যা যা তথ্য আছে জানাবেন আমাদের। দেখুন, গত শনিবার থেকেই আমরা দেখছি যে একের পর এক ঘটনা কিন্তু দিল্লি, গুয়াহাটি বা সঙ্গে সঙ্গে কলকাতাতেও কিন্তু ঘটে চলেছে। এবং একের পর এক সংগঠন, মূলত হিন্দু যে সমস্ত সংগঠন আছে, তারা কিন্তু কলকাতায় নিযুক্ত যে বাংলাদেশ উপ হাই কমিশনের বাসভবন রয়েছে, সেইখানেই কিন্তু তারা মূলত বিক্ষোভ প্রদর্শন করছেন। এবং সেই মতো আজকেও কিন্তু আমরা সকাল থেকে দেখেছি একাধিক হিন্দু সংগঠনের সঙ্গে সঙ্গে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। তবে বিকালের দিকে সনাতনী হিন্দু মঞ্চ, একটি মঞ্চ থেকে কিন্তু বিক্ষোভ প্রদর্শন অনেকটাই তীব্র হয় এবং যথেষ্টই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবং প্রাথমিক পর্যায়ে পুলিশ বা রাজ্য প্রশাসনের তরফ থেকে যথেষ্টই নিরাপত্তা ছিল এবং ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় ইতিমধ্যেই কিন্তু মুড়ে ফেলা হয়েছে। কলকাতায় যে দূতাবাস রয়েছে তাতে স্বাভাবিক অন্যান্য সময় যে নিরাপত্তা থাকে তার থেকে কিন্তু অনেকটাই নিরাপত্তা বাড়িয়ে রাখা হয়েছে এই মুহূর্তে। কেননা একের পর এক হিন্দু সংগঠন বা বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু তারা বাংলাদেশ যে এই দূতাবাস উপদূতাবাস রয়েছে সেখানে কিন্তু এসে বিক্ষোভ প্রদর্শন করছেন। তাদের মূলত যেটা দাবি সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমরা দেখেছি গত 1.5 বছর ধরে একই থাকলেও সম্প্রতি যে এক হিন্দু যুবক অর্থাৎ দীপু দাসের যে খুন, তা নিয়ে কিন্তু যথেষ্টই বিক্ষোভ দেখা যাচ্ছে এপার বাংলায়। এবং সেই পরিস্থিতিতে তারা যেটা জানাচ্ছেন যে বর্তমানে বাংলাদেশের যে সরকার রয়েছেন তারা দেশের আভ্যন্তরীণ বিষয় কিভাবে নির্বাচন করবেন না করবেন সেটা সম্পূর্ণ তাদের বিষয়, কিন্তু যেভাবে হিন্দু নিপীড়ন বা হিন্দু অত্যাচার হচ্ছে তার কারণেই কিন্তু এই বিক্ষোভ প্রদর্শন। এবং আজকে আমরা দেখলাম সেইখানে তারা কিন্তু এক প্রকার বাংলাদেশ উপ হাই কমিশনে যাবার চেষ্টা করছিলেন, সেই জায়গায় কিন্তু পুলিশের জায়গা থেকে তাদেরকে আটকে দেওয়া হয়। প্রায় 200 মিটার আগে থেকেই তাদেরকে রুখে দেওয়া হয়। এর পরবর্তী পর্যায়ে তারা কিন্তু রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন, অগ্নিসংযোগ করেন এবং স্লোগান করেন। অন্যদিকে কলকাতার অপর প্রান্তে অর্থাৎ শিলিগুড়িতেও কিন্তু একই রকম ভাবে হিন্দু সনাতন সংঘকে বিক্ষোভ দেখানো হয় এবং তাও কিন্তু অত্যন্ত তীব্র ছিল। ইতিমধ্যেই যে খবরটা এসে পৌঁছাচ্ছে যে আজ থেকে কিন্তু কলকাতার যে শিলিগুড়ি ভিসা সেন্টারটি রয়েছে সেটি কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এর আগে আমরা দেখেছি যে গুয়াহাটি, আসাম এবং দিল্লির কিন্তু যে বাংলাদেশ নাগরিকদের জন্য পরিষেবা অর্থাৎ দূতাবাস থেকে যে সমস্ত পরিষেবা দেওয়া হয়, ভিসা বা অন্যান্য পরিষেবা, তা কিন্তু অনির্দিষ্টকালের জন্য নিরাপত্তার কারণে বন্ধ রাখা হয়েছে। এখনো পর্যন্ত কলকাতায় যে উপদূতাবাস আছে তারা কিন্তু পরিষেবা দিচ্ছে, বা কলকাতায় অবস্থিত যে ভিসা সেন্টারটি রয়েছে তারা এখনো পর্যন্ত পরিষেবা দিচ্ছে। কিন্তু তা কতদিন থাকবে সে নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে, কেন প্রতিদিনই কিন্তু একের পর এক সংগঠন কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এবং স্বাভাবিকভাবেই তাতে কিন্তু যথেষ্টই উত্তেজনা ছড়াচ্ছে কলকাতার রাজধানীতে। অর্থাৎ বিস্তারিত জানালেন আপনি। পরবর্তীতে যদি কোনো কিছু ঘটে থাকে কিংবা আরও তথ্য থাকে আপনার কাছে, আপনার কাছ থেকে আমরা জেনে নিতে চাই। বিশ্বনাথ দাস, অনেক ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন জুবাইর রহমান চৌধুরী। যে কোনো সময় এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে। নতুন বিচারপতি শপথ নেবেন আগামী 28শে ডিসেম্বর। সংবিধান অনুযায়ী 67 বছর পূর্ণ হওয়ায় আগামী 27শে ডিসেম্বর অবসরে যাচ্ছেন বর্তমান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। তার স্থলাভিষিক্ত হবেন জুবাইর রহমান চৌধুরী। তিনি 1985 সালে জজ কোর্টে এবং 1987 সালের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। 2003 সালের 27শে অগস্ট অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। 2 বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়। 2024 সালের 12ই অগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। জুবাইর রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি নেয়ার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের উপর আরেকটি মাস্টার্স করেন। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিশ্রুতি
পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে ফোনালাপে তিনি আরও বলেন, ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে জাতি। প্রায় ৩০ মিনিটের ফোনালাপে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও শুল্ক আলোচনা, আসন্ন সাধারণ নির্বাচন, দেশের গণতান্ত্রিক উত্তরণ এবং হাদি হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়। অন্তর্বর্তী সরকার প্রধানের প্রেস উইং এসব কথা জানায়। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকার যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। সোমবার সারাদিন ছিল সংসদীয় আসন 210, রাজবাড়ী 2 ও সংসদীয় আসন 211, ফরিদপুর 1-এ। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি শুভ খান। এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী 2 আসনে। আমার সাথে যিনি যুক্ত রয়েছেন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের একজন মনোনীত প্রার্থী। আপনার প্রচারণা কেমন চলছে? বিজয়ী হলে এই আসনে কি কি পরিবর্তন আনবেন? ইসলামী বিশেষ করে হাত পাখার বিশেষ জোয়ার দেখা যাচ্ছে। আমরা উঠোন বৈঠক মানুষের সাথে গণসংযোগ করে আমরা যেটা বুঝতে পেরেছি যে আলহামদুলিল্লাহ, যদি এখানে সুষ্ঠু নির্বাচন হয় তাহলে অবশ্যই এখানে হাত পাখা বিজয়ী হবে। দুর্নীতিমুক্ত, লুটপাট, স্বজনপ্রীতির বিরুদ্ধে আপোষহীন থাকব। কোনো অবৈধ সুবিধা গ্রহণ করব না। উন্নয়ন প্রকল্পে স্বচ্ছ এবং গুণগত মান নিশ্চিত করব। যে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, মানে হেলথ কার্ড সহ অনেক আমাদের যে ইয়াগুলা আপনার রাষ্ট্র কাঠামো মেরামতের যে আমাদের যে স্টেপগুলো রয়েছে, তার ভিতর অন্যতম কিন্তু একটা সংযুক্ত করেছে পদ্মা ব্যারেজ। এই পদ্মা ব্যারেজ যদি এখানে হয়, 19টা জেলা কিন্তু এটা উন্নয়নের এই উন্নয়নের সুফল কিন্তু পাবে। এই অঞ্চলের বেশিরভাগ মানুষ 80 ভাগের উপরে কৃষির উপরে নির্ভরশীল। আমি মনে করি যে ফরিদপুরের 1 আসনে এই অঞ্চলে যদি পেঁয়াজ এবং রসুনের যে আধুনিক কোল্ড স্টোরেজ করে যদি এটা সংরক্ষণ করা যায় এবং কৃষক যদি সরকারের মাধ্যমে তাদের সুনির্দিষ্ট মূল্য যদি তারা পায়, তাহলে এদেশের অর্থনীতির খাতে একটা ভালো অবদান রাখবে বলে আমি আশা করি। বিগত দিনে যে বৈষম্যমূলকভাবে কর্মকাণ্ড করা হয়েছিল, সেই বৈষম্যমূলক কর্মকাণ্ডকে বাদ দিয়ে বৈষম্যহীনভাবে এই এলাকার সর্বস্তরের মানুষের জন্য আমরা উন্নয়ন করব। আমাদের দল রাষ্ট্রীয় ক্ষমতা আসলে সর্বপ্রথম ফরিদপুর 1-এর এই নদী শিকস্ত এলাকার সর্বস্তরে ভাই বোনদেরকে রক্ষা করার জন্য আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। যে শিক্ষার অবস্থায় আমার আলেম সমাজ, আপনি জানেন যে ফরিদপুর হচ্ছে ধর্মপ্রাণ মুসলমানের জায়গা। তো সেই জায়গা থেকে আলেম সমাজ হচ্ছে প্রচণ্ড ডিপ্রাইভ। তাদের এখনো স্যালারি 5,000-6,000 টাকা, সরি টু সে, যদি আলেম কেউ দেখে থাকে, কিন্তু আমি আসলে তাদের কণ্ঠস্বরে বলতে চাই। হিন্দু সম্প্রদায়, সনাতন সম্প্রদায় আছে ম্যাক্সিমাম প্রত্যেকটা উপজেলার। আপনি বড় ব্যবসায়ী দেখবেন হিন্দু সমাজের, শিক্ষক দেখবেন হিন্দু সমাজের। তাদের নিরাপত্তার জায়গায় আমি সন্ধান দেখতে পাইছি। আমি তাদের কণ্ঠস্বরে কথা বলতে চাই। আপনারা আসার জন্য ধন্যবাদ এবং আমার জনগণের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন যে আপনারা ফরিদপুরে আসছেন। ফরিদপুর 1বাসীর পক্ষ থেকে ধন্যবাদ। জি দর্শক, দেখছিলেন সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস। আমরা উপস্থিত ছিলাম সংসদীয় আসন 211, ফরিদপুর 1-এ। আগামীকাল দেখা হবে নতুন কোনো প্রার্থী নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ডিবিসি নিউজের সাথেই থাকবেন। দেশের উত্তরাঞ্চলে বাড়ছে শীতের তীব্রতা। সোমবার ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে যায় ঠাকুরগাঁও শহর ও গ্রামাঞ্চল। এদিকে চুয়াডাঙ্গায় গত 2 দিন ধরে দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.7 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড শীতে শিশুদের ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রতিদিন গড়ে 45 থেকে 50 জন রোগী ভর্তি হচ্ছে। প্রয়োজনের তুলনায় শয্যা সংখ্যা কম থাকায় মেঝেতে চিকিৎসা নিচ্ছে অনেকেই। পঞ্চগড়ে বেড়েছে কুয়াশা ও শীতের তীব্রতা। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পৌষের ঠান্ডায় দুর্ভোগ বাড়ছে কুড়িগ্রামেও। দিনাজপুরে হাড় কাঁপানো কনকনে শীতে জুবুথুবু জনজীবন। ডিসেম্বরেই তাপমাত্রা আরও কমতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস।